সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় হোমওয়ার্ক, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং উপস্থিত আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি, এবং জোনায়েদ সাকির, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি। উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীর পানি, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। নিরাপত্তার কারণে জনসম্পৃক্ততায় যেন ছেদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে SSF-কে আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়। চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। ক্যাম্পাসে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 4 ছাত্র সাময়িক বহিষ্কার, সতর্ক করা হলো ছাত্রলীগ সভাপতিকে। এবং ভয়াবহ সেশন জটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি সরকারি কলেজ, বিপাকে প্রায় 2.5 লাখ শিক্ষার্থী। সমস্যা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন ভিসি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা এরই মধ্যে বলেছি যে আমাদের আজকের যে আলোচনা, যেটা শিরোনাম বা ট্যাগলাইন, সেটা হচ্ছে হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক বলতে আমরা বোঝাচ্ছি আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকেই আমরা বোঝাচ্ছি। তবে আমরা একটু ভিন্ন আঙ্গিকে বা অন্যরকম করে আমরা আলোচনাটা শুরু করতে চাই, এবং সেটি হচ্ছে যে আমরা তিনজনের কাছেই প্রথমে অভিন্ন প্রশ্ন রাখতে চাই, এবং যার যার জায়গা থেকেই আপনার উত্তরটা দিবেন। আমি প্রথমেই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে যেই প্রশ্নটা আমি রাখতে চাই সেটি হচ্ছে যে নির্বাচনে নিশ্চয়ই মানে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দলকে বোঝাটাও একটা হোমওয়ার্কের অংশ। তো সেক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনে বিএনপির মানে শক্তির জায়গাগুলো কোনটা দেখছেন? এর পাশাপাশি আমি জানতে চাই যে আওয়ামী লীগ বা বর্তমান যে ক্ষমতাসীন সরকার, তারা সামনে আগামী নির্বাচনের সামনে কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছে? খালিদ ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপির বিষয়টা তো বিএনপির কাছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমরা 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পরে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের নির্বাচনী চ্যালেঞ্জ। এবং আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমরা যে কথাগুলো বলি, ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক বাস্তবায়ন হয়ে গেছে, বাকিগুলো বাস্তবায়নাধীন আছে। এবং আমরা যেহেতু সরকারের দায়িত্বে আছি, দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের এবং দেশের উন্নয়ন এবং অগ্রগতিগুলো এগিয়ে নিয়ে যাওয়া, এবং জনগণ সেইটা মূল্যায়ন করে আগামী দিনে আমাদেরকে নির্বাচনে মূল্যায়নটা করবে। তা আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আর বিএনপির বিষয়টা তো বিএনপি ভালো বলতে পারবে, এটা তো আমি ভালো বলতে পারবো না। সেক্ষেত্রে একটা আরেকটা রাজনৈতিক দলের স্টাডি থাকে না, আমরা সাধারণত যেমন হচ্ছে, আমি যদি বলি, আপনি যদি এইভাবেই বলেন যে যেভাবে দেখছি আমি, তো বিএনপির যারা নির্বাচন করতে চায় 300টি নির্বাচনী এলাকায়, তারা তো আমরা দেখলাম যে এই রোজার মাসে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, ইফতার, বিভিন্ন ওয়াজ মাহফিল এবং ঈদের সময় শুভেচ্ছা বিনিময়। নির্বাচন করতে গিয়ে একজন রাজনৈতিক নেতার এই ধরনের সামাজিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলোকে যেভাবে মানে ফেস করতে হয়, সেগুলো সেভাবে বিএনপির নেতারা তাদের স্ব নির্বাচনী এলাকায় যারা যারা প্রার্থী হতো সকলেই তারা মাঠে ছিলেন, এবং আমার কাছে মনে হয়েছে তারা নির্বাচনী একটা প্রস্তুতি নিচ্ছে। আপনি মনে করছেন না যে গত যদি 8 বছরের কথা না, গত 2014 সালের নির্বাচনের আগে বিএনপিকে যেভাবে দেখেছি, আমি এইবারের যে আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে যে এখন যেটা দেখছি, সেই নির্বাচনে কিছুদিন আগে এরকম দেখিনি। এখন আমরা দেখতে পাই, যেমন গত কয়েকদিন আগে
ওনাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন যে এইবার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে বলে, মানে গতবার তারা মানে যেটা হয়েছে সেটা আর করবে না, তার মানে এবার তারা চ্যালেঞ্জে আছে, নির্বাচন করবে। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম যে ওনাদের দলীয় প্রধান দেশের বাইরে গেলেন, সেখানেও দলের নেতারা বললেন যে আমাদের নির্বাচনী ফর্মুলা, নির্বাচনী প্রস্তুতি, চিকিৎসার পাশাপাশি তিনি এগুলো চিন্তা করবেন। হ্যাঁ, ঠিকই আছে, চিকিৎসার পাশাপাশি তিনি অনেক সময় পাবেন চিন্তা করার, কারণ দেশে থাকলে তো নেতাকর্মীদের ভিড়ে এত চিন্তা করার সময় পান না, হয়তো চিন্তা করার জন্য তিনি গেছেন নির্বাচনটা কিভাবে তিনি ফেস করবেন। জি, যে সৈয়দ মোহাম্মদ জিএম হোসেন আলাল, আপনিও কি মানে খালিদ ভাইয়ের মতো বলবেন যে আওয়ামী লীগের শক্তির জায়গা কোনো সেটা আওয়ামী লীগে বলতে পারবেন, নাকি আপনাদের আওয়ামী লীগ নিয়ে কোনো মানে কি বলে স্টাডি বা হোমওয়ার্ক যেটা বলে সেটা আছে যে আওয়ামী লীগের শক্তির এবং দুর্বলতার জায়গা, সেটা আপনারা কি কোনোটা ফাইন্ড আউট করতে পেরেছেন যে মানে কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগ আগামী নির্বাচনে মানে শক্ত অবস্থানে থাকবে? আমরা মানে এইভাবে শুরু করলাম এই কারণ হচ্ছে যে আমাদের এই টকশোগুলোর বিরুদ্ধে সবসময় অভিযোগ যে আমরা হচ্ছে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে নেগেটিভ মানে নেতিবাচক কথাবার্তার মধ্যে তাদেরকে লাগিয়ে দিই এবং সেখান থেকে আমরা বসে বসে মানে এক ধরনের টিআরপি হাসিলের চেষ্টা করি আর কি। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে দুই পক্ষ যেন আপনারা মানে পজিটিভ কিভাবে দেখেন সেই বিষয়টা যাতে আসে, সেই জায়গা থেকে। আপনাকে ধন্যবাদ। আমি পজিটিভ দিকটাই প্রথম বলি, সেটা হচ্ছে যে 2014 5ই জানুয়ারির ভোট না দেওয়ার সুযোগবিহীন যে নির্বাচনে আজকের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার এরা পর্যন্ত নির্বাচিত হয়েছেন, মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, অর্থাৎ 154 আসন আগেই ঘোষিত হয়ে গেছে। সেই জায়গাটা থেকে আমি সংক্ষেপে বললাম মোটা দাগে, সেই জায়গাটা থেকে ফেরত আসার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মধ্যে। যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে আগের মতো নির্বাচন আর হবে না, আমরা এখন অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। এবং একই সঙ্গে আওয়ামী লীগের আভ্যন্তরীণ যে সভাগুলো হচ্ছে তাদের দলীয়, সেখানেও একই মেসেজ দেওয়া হচ্ছে সাধারণ সম্পাদকের পক্ষ থেকেও এবং মাননীয় সভানেত্রীর পক্ষ থেকেও। তার অর্থ যে তারা বিএনপিকে নিয়ে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা পার্টিসিপেটরি ইলেকশন করতে চাচ্ছেন, 2014 5ই জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন না। দিস ইজ এ পজিটিভ সাইন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোকে মিটিয়ে ফেলার জন্য প্রাণান্তকার পরিশ্রম চলছে। এগুলো আমরা মিডিয়ার কল্যাণেই দেখতে পাচ্ছি। দ্বন্দ্ব, সংঘাত, ছাত্রলীগের বাড়াবাড়ি, সব কিছু নিয়ে খবরদারি। ছাত্রলীগ তো প্রতিনিয়ত এক একদিন যেসব কর্মকাণ্ড করছে, এ ব্যাপারেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনগত না হলেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাও একটা পজিটিভ সাইন। আরেকটি পজিটিভ সাইন হচ্ছে এই যে নির্বাচন কমিশনের কাছে এই আওয়ামী লীগের প্রতিনিধি দল গিয়ে, বিএনপিও গিয়েছিল, সে প্রসঙ্গে আমি আসছি পরে, আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে যখন ইভিএম চাওয়া হয়েছিল, নির্বাচন কমিশন বলে দিয়েছে যে না, ইভিএম আমরা এবার অ্যাডপ্ট করব না। অল দিজ আর এ বার্ডস আই ভিউ অফ পজিটিভ সাইডস। এখন আপনি যদি অন্যদিকে আসেন, অন্যদিকে আসলে আমরা আবার এখানে আশঙ্কার কারণ দেখতে পাই। সেটা হচ্ছে যে মানে নেতিবাচক কথা আমরা পরে যাব। আপনারা আগামী নির্বাচনে মানে বিএনপি কি কোনটাকে চ্যালেঞ্জ মনে করছে? বিএনপি আমরা যেটা চ্যালেঞ্জ মনে করছি, আমরা হলো যে নির্বাচন কমিশন, সরকার এবং সরকারের পেছনে সহযোগী যে রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে, আইন বিভাগ এবং আপনার প্রশাসন, এরা নির্বাচন কমিশনকে প্রভাবিত করার জন্য যে একটা চেষ্টা আগেও আমরা দেখেছি, সেইটা কতটুকু তারা করবে, এটার উপরে একটি বিষয়। আরেকটি হলো গতকালকে মাত্র কেবল আমাদের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখানে একটা পয়েন্ট খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন এই দেশের, উনি প্রধানমন্ত্রী ঠিক এই ক্ষমতা নিয়ে বহাল থাকলে সেই নির্বাচন পার্টিসিপেটরি হবে না এবং সেই নির্বাচনে বিএনপি যাবে না। হ্যাঁ, এটা সিদ্ধান্ত হয়েছে। সহায়ক সরকারের নামে যে প্রস্তাবনাগুলো আমরা দেব, সেই প্রস্তাবনার মধ্যে পজিটিভ সাইড থাকবে। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা যাবে, সরকারকেও নিরপেক্ষ জায়গায় রাখা যাবে। সহায়ক সরকারটা কি আপনার তত্ত্বাবধায়ক সরকারের এই নতুন নাম? না, তত্ত্বাবধায়ক সরকারের নতুন নাম না। আপনি যেভাবেই দেখেন, এটা যেভাবেই হোক, এটা একটা নতুন সংস্করণ আপনি বলতে পারেন। চিন্তাভাবনার মধ্যে নিরপেক্ষতার প্রত্যাশা রয়েছে, কিন্তু নামের দিক থেকে হয়তো ভিন্ন এটা। এবং আরেকটা হচ্ছে যে আমরা সেই জায়গাটায় চেষ্টা করছি যে কিছু আইন পরিবর্তনের চেষ্টা করছে নির্বাচন কমিশন, যেটা আমাদের কাছে খবর আছে, সেটা না হয়।
যেমন এর আগে পর্যন্ত বিধানটা ছিল যে একজন সরকারি কর্মকর্তা তার অবসরের পরে কমপক্ষে 3 বছর অবসরে থাকতে হবে, তারপরে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এখন নির্বাচন কমিশনের ভেতরে এরকম একটি প্রস্তুতি চলছে যে কোনো সরকারি কর্মকর্তা অবসর গ্রহণের সাথে সাথেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই জায়গাটায় আমরা একটু আশঙ্কিত আছি যে যারা 2014 নির্বাচন বা এই যে বিএনপি এবং অন্য বিরুদ্ধ মতের উপর দমন পীড়ন নিপীড়ন গুম খুন নির্যাতন ইত্যাদির মধ্যে জড়িত ছিল, তাদের কোনো শীর্ষ বা দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা নির্বাচনে গেলে তাদের জুনিয়ররা যখন নির্বাচনী দায়িত্বে থাকবেন, স্বাভাবিক কারণে ওদিকে তাদের অ্যাটেনশনটা যাবে। এই আইনটা যাতে পাস না হয় এজন্য আমরা চেষ্টা করছি। আর হচ্ছে যে আপনার অনেকগুলো জিনিস নির্বাচন কমিশন নিজেরা বসে কয়েকজন নির্বাচন কমিশনারকে কিছু দায়িত্ব ভাগ করে দিয়েছিল। তার মধ্যে একজন নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল না, আমি শেষ করে দিচ্ছি, একজন নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল পদোন্নতি, পদ পরিবর্তন, বদলি ইত্যাদি, নিয়োগ ইত্যাদি দেয়া। তার অজান্তে কয়েক শত পদে বদলি এবং পদায়ন করা হয়েছে। তিনি এটা বিস্ময় প্রকাশ করেছেন এবং সেটা মিডিয়ায় এসেছে। এই যে ভেতরে যেগুলো চলছে এগুলো আমরা মনে করি সরকারের পরোক্ষ চাপ অথবা নির্বাচন কমিশনের সরকার সমর্থক কোনো অতি উৎসাহী লোকজনদের কর্মকাণ্ড। নির্বাচন কমিশন যে সজাগ এটা তো তারও প্রমাণ দেয় যে উনি নির্বাচন যে কমিশন সেটা নিয়ে আপনারা প্রথমে কথা বলেছেন, কিন্তু এই নির্বাচন কমিশনেরই একজন সদস্য তিনি আবার এরকম একটি ব্যত্যয় দেখার পরে তিনি আবার সেটাকে নজরে নিয়েছেন এবং নোট দিয়েছেন, রিঅ্যাক্ট করেছেন। এটা তো একটা পজিটিভ বিষয়। আমি তো পজিটিভ কথাগুলো তো আপনার কাছে বলতে চাচ্ছি। আমি তো বললাম যে আমি তো নেগেটিভ কথা বলছি না বা আমাকে সুযোগও দেন নাই। আপনি যেহেতু হোমওয়ার্কটা দিবেন, মানে হোমওয়ার্কের কথাগুলোই বলছি, পুরোপুরি হোমওয়ার্ক না হোমওয়ার্কের কথাগুলোই বলছি। আরেকটা জিনিস বলি আপনাকে, নির্বাচন কমিশনের ভাষ্য যেটা আমরা নির্বাচন কমিশন নিয়ে আবার আলাপ, না নির্বাচন কমিশন এটা বলে আমি শেষ করে দিচ্ছি, 10 সেকেন্ড লাগবে। নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া এটাও মিডিয়ায় এসেছে, মৃত ব্যক্তির নামে 4 লাখ স্মার্ট কার্ড তৈরি হয়েছে যারা মৃত, যা ক্রমশ সংখ্যায় বাড়ছে। বিপুল সংখ্যক মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ না দেয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। ইলেকশন কমিশন সূত্র অনুযায়ী প্রতি বছর প্রায় 7 লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কথা। গত 2 বছর নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করছে না, অথচ প্রতিটি স্মার্ট কার্ডের জন্য খরচ পড়ছে গড়ে 80 টাকা। এই জায়গা থেকে নির্বাচন কমিশন সরে আসছে কিনা, ভোটার কমে যাবে কারণ এই কারণে দেশের কিন্তু গড় আয়ু এখন 72 বছরে চলে গেছে, সেটাও আমরা পর্যবেক্ষণে রাখছি। এই তো পজিটিভ সাইডের এই দিকগুলোকে আমরা বললাম, অর্থাৎ আমাদের মধ্যে নির্বাচনের অংশগ্রহণের পুরোপুরি প্রস্তুতি আছে। চ্যালেঞ্জের কথা বললেন আপনি, সরকারের দিক থেকে বললেন বা অন্য জায়গা থেকে বললেন, দল হিসেবে বিএনপির নিজের ভেতরে কি কোনো চ্যালেঞ্জ নেই? ডেফিনেটলি আছে, সেটা তো বললেন না। ডেফিনেটলি আছে, সেগুলোকে তো আমরা আভ্যন্তরীণভাবে আমাদের কাজগুলো করছি। যেমনটা খালিদ ভাই বলল যে বিএনপিটা বিএনপি বলতে পারবে, তো বিএনপি আমি বলতে পারলে আমাকে যদি বলার সুযোগ দিতে পরবর্তী পর্যায়ে সেটা বিস্তারিত বলবো। সাকিব ভাইয়ের কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই এরই মধ্যে মানে প্রশ্ন দুইজনের প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝেছেন আসলে আমি আপনার কাছেও কি জানতে চাই, সেটা হচ্ছে আচ্ছা আমি বলে ফেলি, আপনি কি জানতে চান সেটা আমি বুঝে গেছি। মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের নির্বাচনী প্রস্তুতি আছে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি। তো নির্বাচনের প্রস্তুতির প্রশ্নে প্রথমত আমরা এমন একটি রাজনৈতিক দল যারা এখনো রেজিস্ট্রেশন আমাদের হয়নি, কারণ আমরা এই বছরই কেবল নির্বাচনকে মোকাবেলা করার জন্য নিজেদেরকে কিছুটা প্রস্তুত করার চেষ্টা করেছি, এবং আমরা এর মধ্যে একটা সিটি কর্পোরেশন নির্বাচন, আমি নিজে সেখানে প্রার্থী ছিলাম আমাদের দলের পক্ষ থেকেই। আগামী যেহেতু একটা মানে আমাদের নির্বাচনী আইনের মধ্যে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক, এবং রেজিস্ট্রেশন করাটার এই বাধ্যতামূলক করাটা আমি মনে করি সাংবিধানিক যে গণতান্ত্রিক অধিকার তার সাথে সঙ্গতিপূর্ণ না। দ্বিতীয়ত হচ্ছে এই রেজিস্ট্রেশন করাটা আবার যখন তখন করা যায় না, একেবারে নির্বাচন সময় আসলে তখন নির্বাচন কমিশন একটা সময় বেঁধে দেন, এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে কাজে আমাদের দল মানে চাইলেও আমরা আগে নিবন্ধন করার কোনো সুযোগ ছিল না। তো সম্ভবত এখন নির্বাচন কমিশন এই বিষয়গুলো ঘোষণা করবেন এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হবে। ফলে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের যে প্রস্তুতি নেওয়া সেই জায়গাগুলো আমরা দেখছি। পাশাপাশি নির্বাচন করার জন্য ন্যূনতম যে প্রস্তুতি, প্রার্থী বাছাই করা অথবা বিভিন্ন এলাকায় আমাদের কোথায় সাংগঠনিক শক্তি আছে, জনগণের মধ্যে কিছু প্রভাব আছে, সেই সব বিষয়গুলো আমরা আমাদের বিচার করার চেষ্টা করছি। একই সাথে যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সাথে জনগণের একটা বড় অংশের সমর্থন তাদের আছে, কিংবা তারা জনগণের বিরাট অংশের তাদের কর্মী বাহিনী আছে, কিন্তু
জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে তারা এই যাবৎকালীন তারা পালাক্রমে বিভিন্ন সময় ক্ষমতায় এসছে, সেখানে আমরা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে তাদের দেখিনি। ফলে জনগণের কিন্তু তাদের সাথে নিরুপায় হয়ে তাদের সাথে আছেন বটে, কিন্তু তারা যে তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করবেন না এ বিষয়ে একটা মানে জায়গা তাদের মধ্যে আছে, অর্থাৎ একটা হতাশা আছে। ফলে বাংলাদেশে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলের না, আমি এক সেকেন্ড, আপনি বলেন নিরুপায়ের একটা ব্যাখ্যা দিয়েন। আচ্ছা, সেটা দিব আর কি। নিরুপায়ের ব্যাখ্যাটা দিতে হবে, কারণ এটাই আমি আসছি। প্রস্তুতি নিতে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে মানে আচ্ছা, প্রধান দুই দলের প্রতি তারা হতাশ, কিন্তু আপনাদের প্রতি কি তারা আস্থাশীল? না, সেটাই তো প্রশ্ন হচ্ছে। নতুন একটা রাজনৈতিক দলের প্রতি মানুষের আগ্রহ আছে এবং জনগণের স্বার্থকে যারা প্রতিনিধিত্ব করবে সেই দলের ক্ষেত্রেও নানান রকম অসুবিধা হয়েছে। যারা এই চেষ্টা আগে করেছেন তাদেরও অনেক রকম তারা সংগতি রক্ষা করতে পারেননি, তাদের ধারাবাহিকতার অভাব ঘটেছে, তাদের মধ্যে অনেক বিচ্যুতি ঘটেছে এবং তারা অনেকে ব্যর্থ হয়েছেন। কিন্তু তারপরেও মানুষের এই আকাঙ্ক্ষার জায়গা কিন্তু সবসময় আছে এবং আমরা এখন এই মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকেই, সেই ছাত্র রাজনৈতিক কাল থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে মানুষের মধ্যে আস্থার জায়গাটা সৃষ্টি করা যায়। সেই হিসেবে গণসংহতি আন্দোলন হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের কাছে এই জন্য একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের দল এবং জোটের বাইরে মানুষের যে এই যে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক দল কিংবা জোট কিংবা শক্তি গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, এটাকে পূরণ করার জন্য আমরা অপরাপর যে গণতান্ত্রিক শক্তি তাদের যতই সীমাবদ্ধতা অথবা ইয়ে থাকুক, তাদের মধ্যে যারা এখনো পর্যন্ত সত্যিকার অর্থে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, ব্যবস্থাগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা কর্মসূচির ভিত্তিতে যারা ঐক্যবদ্ধ হতে চান, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করতে চাই এবং তাদের করাটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং সেটা করে নির্বাচনী দৌড় মোকাবেলা করাটাও সেটা আমাদের সামনে একটা চ্যালেঞ্জ। এই প্রস্তুতিগুলোর মধ্যে আমরা আছি। আর যদি আমাদের দিক থেকে আমাদের দলকে জিজ্ঞেস করেন গণসংহতি আন্দোলন, দ্বিতীয় একটা জায়গা আছে, সেটা হচ্ছে নির্বাচনটা কি আদৌ হবে, কিংবা হলে কি মানুষ ভোট দিতে পারবেন, ভোট দিলে কি ভোটটা গণনা হবে, অথবা মানুষকে এরকম ভয় পাবেন যে আমি যদি আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিই তাহলে আমি আমার ঘরবাড়ি কিংবা আমার চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য থেকে বিপদে পড়বো। এই যে পুরো ভীতির পরিবেশটা আমাদের এখানে তৈরি হয়েছে এবং মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা কেড়ে নিয়ে, আগে ছিল ভোট নিয়ে নেওয়ার ব্যাপার, এখন হচ্ছে ভোট দেওয়া সবই বাতিল হয়ে গেছে। মানে আপনার হোমওয়ার্ক কি বলে, আপনি যে প্রশ্নগুলো তুললেন মানে ভোট নিয়ে, হ্যাঁ সেটাই আমার হোমওয়ার্কটা হচ্ছে এই জায়গায় যে আমাদেরকে একটা নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ এবং মানুষের ভোট দেওয়ার অধিকার এবং সেই ভোট গণনা হওয়ার অধিকার, এই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। সেটার জন্য যে নির্বাচনের মানে আয়োজনটা দরকার, নির্বাচন কমিশনের এবং সামগ্রিকভাবে সরকারের যে ভূমিকা, সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য দিচ্ছি। আমরা মোটা দাগেটা বলেছি একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার জন্য যে লড়াই সংগ্রাম, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন বাংলাদেশের মুশকিলটা হয়ে গেছে কি, জনগণের পক্ষে যেটা কথা বললাম যে আজকে দেখুন মানে একদিকে চিকুনগুনিয়ায় একটা মহামারীর রূপ নিয়েছে, হাজার হাজার মানুষ আক্রান্ত। আপনি চেনেন কতজন চিকুনগুনিয়া আক্রান্ত? এখানে জিজ্ঞেস করুন প্রত্যেকের পরিবারের কোনো না কোনো সদস্য চিকুনগুনিয়ায় ঢাকা শহরে আক্রান্ত। অথচ আপনি খেয়াল করে দেখুন সরকারের কিন্তু এখন চিকুনগুনিয়ার স্বীকৃতি নাই, এটা যে একটা মহামারীর রূপ নিচ্ছে তারই স্বীকৃতি নাই। এবং কর্তা ব্যক্তিরা যে ভাষায় কথা বলছেন, দায়িত্ব নেওয়ার বদলে মানুষের দিকেই মানে অভিযোগটা কিংবা দায়টা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আপনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণত ইস্যু পাওয়া খুব কঠিন হয় আন্দোলনের জন্য বিরোধী দলের। আমাদের এখানে এত প্রতিদিন ইস্যু তৈরি হয় যে আমরা ইস্যুর পেছনে দৌড়াতে আমাদের ঠিক একটা ধারাবাহিক কোনো একটা বিষয় নিয়ে সংগ্রাম করে সেটাকে দাবি আদায় করে প্রতিষ্ঠা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে যে আওয়ামী লীগের সুবিধার কথা বললেন, তবে বলি আওয়ামী লীগের একটা সুবিধা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক প্রধান শক্তি হিসেবে বিএনপি, তাদের উপর নির্যাতন নিপীড়ন আছে, এটা বাস্তব সত্য। কিন্তু তারা এই পরিস্থিতিটা মোকাবেলা করা এবং জনগণের স্বার্থ নিয়ে যে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা, সেই জায়গায় তাদের ব্যর্থতা প্রচুর। কাজেই আওয়ামী লীগ এই বিরাট একটা সুবিধার জায়গায় আছে। আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, যেহেতু আরেকটা আওয়ামী লীগের বড় সুবিধার জায়গা হচ্ছে সমস্ত রাষ্ট্রযন্ত্রের উপরে অদৃষ্টপূর্বভাবে যেভাবে তারা তাদের কর্তৃত্ব কায়েম করতে পেরেছে এবং আন্তর্জাতিক কতগুলো সমীকরণের সুবিধা এবং স্থানীয় কতগুলো সমীকরণের সুবিধার ভিত্তিতে আওয়ামী লীগ যেরকম একটা জায়গা করেছে, এর ফলে আবার কিন্তু আরেকটা বড় প্রবলেম হয়েছে। যে কোনো রকম আন্দোলন সংগ্রাম করা এবং সেই আন্দোলন সংগ্রামের এই ভয়েসটাকে যে গুরুত্ব দেওয়ার প্রশ্ন সরকার সবসময় থাকে, সেটা দেয় না। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের পরোয়া করে না, ভোটের ব্যাপার নিয়ে তাদের একটা কনফিডেন্স আছে, তারা ভোট জিতে যেতে পারবে, সে কারণে অনেকগুলো ইস্যুতে আন্দোলন জনগণের ভয়েসকেও তারা গুরুত্ব দেয় না এবং আন্দোলনের সাফল্য অর্জিত না হওয়ার ফলেও মানুষের মধ্যে আরেকটা হতাশা কাজ করে। ধরুন সুন্দরবনের কথা, এ নিয়ে যে সারা দেশের মানুষের যে আন্দোলন তৈরি হলো, হ্যাঁ 95% মানুষের আন্দোলন, আওয়ামী লীগ যদি নির্বাচনকে যথার্থ অর্থে ফেস করতে হতো, আওয়ামী লীগ সুন্দরবনে রামপাল করতে যেত না। কারণ এই
একটা ইস্যুর কারণে আওয়ামী লীগ হেরে যাবে, কিন্তু তাদের কনফিডেন্স হচ্ছে নির্বাচনকে তারা ম্যানিপুলেট করতে পারবে, সুতরাং দে ডোন্ট কেয়ার। এই জায়গাটা দেখেন বিএনপির শক্তি তো হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, মানে প্রথমত সরকারের বিরোধী সমস্ত ক্ষোভটাই এখন যেহেতু প্রধান বড় শক্তির পকেটে যায়, এটা সাধারণ অঙ্কের হিসাবে গাণিতিক হিসাব আছে, বিরোধী সরকারের বিরুদ্ধে ক্ষোভ হলে তারপরে কাকে জেতানো যায়, যে জিততে পারার সম্ভাবনা বেশি তার পকেটে চলে যায়। এই জায়গাটা আমাদেরকে ওই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মানে একটা একই বৃত্তের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু আপাতত বিএনপি সেই সুবিধার মধ্যে আছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি যথার্থ অর্থে আমরা মনে করি যে রাজনৈতিক শক্তি গড়ে উঠে জনগণকে যারা স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে জনগণ এই অবস্থা থেকে বদলাবেন। তো আমি দর্শক আছে, আমি একটা প্রশ্ন নিয়েছি, তারপর আমি খারাপ বলবো পরে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সবই তো বলবেন। আমি জনাব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব জাতীয় দল, ওনার কাছে বিনয়ের সাথে একটা প্রশ্ন করছি যে যখন 94, 95, 96 সালে আওয়ামী লীগ রাজপথে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে ছিল, তখন তৎকালীন এই বিএনপি সংসদে ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান বিএনপি চেয়ারপারসন উনি বলেছিলেন যে একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। কথাটি মুয়াজ্জেম হোসেন আলাল সাহেবের মনে আছে নিশ্চয়ই। তা আজকে যে 5ই জানুয়ারি থেকে শুরু করে আজকে যে আপনারা এতগুলো হত্যাকাণ্ড করলেন এবং এখনো যে এই যে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে আছেন, সেদিনের সেই উক্তিটি কি মনে আছে আপনাদের? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি সম্ভবত কোনো বিচারক হয়ে থাকেন বা আইন প্রয়োগকারী সংস্থার লোক হয়ে থাকেন, তাহলে আপনি মস্ত অন্যায় করেছেন এই যে আমরা মানুষ হত্যা করেছি এই কথাটা বলে। কারণ এই জিনিসগুলো এখনও তদন্ত চলছে এবং নির্দিষ্ট মামলার বিচার কাজ চলছে। অপরাধী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না, এবং এ নিয়ে অনেক ধরনের কথা আছে। তবে আমরা যেটা বলেছি, নিরপেক্ষ বলতে আমরা যেটা বলেছি সেটা হলো যে নন পার্টিজান যারা এই আগামী নির্বাচনটায় যারা ওই সময়কার সরকারে থাকবে, তাদের দলগত কোনো স্বার্থ সেখানে থাকবে না, পার্টিজান কোনো ইন্টারেস্ট সেখানে থাকবে না। এটাই আমরা মূলত বোঝাতে চেয়েছি। বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, অন্য কোনো রাজনৈতিক দলেরও না, সেটি আমরা বোঝাতে চেয়েছি। আর যে কথাটি আমার বন্ধু এখানে সেই অবস্থানের কথা আপনারা মনে আছে? না, ডেফিনেটলি মনে আছে, না হলে আমি কথাটা উত্তর দিলাম কিভাবে? অবশ্যই মনে আছে। এখন কি বিএনপির ভুল থেকে যদি আওয়ামী লীগ আরো ডবল ভুল করে, দ্যাট ইজ নট লজিক্যাল অলসো। বিএনপির তো দেশ পরিচালনা করার সময় ভুল ত্রুটি ছিলই। পৃথিবীতে শতভাগ সফল কোনো সরকার কি আছে নাকি আজ অব্দি উদাহরণ? আওয়ামী লীগের কি সবই ভুল আমি বললেই হবে? আমি তো এমনটা বলবো না। বিএনপিরও যে সব ঠিক ছিল এমন তো না, বিএনপিরও ভুল ছিল নিশ্চয়ই। তো সেই ভুলের মাসুল তো বিএনপি দিয়েছে। এখন যদি বিএনপি আবার নতুন করে শুরু করতে চায়, তাহলে সে জায়গাটায় আগের পুরনো প্রশ্ন না এনে বরং বলেন যে না, আপনারা আরও এই ভালো জিনিস যুক্ত করেন, যেটা জুনায়েদ সাকি বলার চেষ্টা করলো যে একটা তৃতীয় ধারা তৈরি করা এই দুই হতাশ গ্রুপের কাছ থেকে। সেই ধারার করতে গেলেই তো নারায়ণগঞ্জে সর্বশেষ আপনাদেরকে পিটুনি দিয়েছে রামপালের ব্যাপারে, রক্তাক্ত পিটুনি। তারপরে আসম আব্দুর রব সাহেবের বাসায় পরশুদিন যে জিনিসটা হতে গেছিল, সেখানে সম্মানিত সাবেক রাষ্ট্রপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীরুত্তম, এই ধরনের লোকজনরা ছিলেন। সেখানে হয়তো পুলিশ বারবার বাধা দিয়েছে। তো নতুন ধারা তৈরি করার যে একটা প্রক্রিয়া, সে জায়গায় হয়তো ফ্যাসিস্ট আক্রমণ হচ্ছে। সেগুলো আপনারা দয়া করে মনে রাখবেন এবং মনে রেখে বিএনপির ভুল থাকলে সেগুলো ধরিয়ে দেন। আমরা চেষ্টা করবো আপনাদের পরামর্শ নেওয়ার। আলাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি খালিদ মোহাম্মদ চৌধুরী এমপি আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে একটু আগে যেটা আসলো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমরা গণমাধ্যমে দেখেছি যে আপনারা জোট বাড়াতে চান না, ভোট বাড়াতে চান। তো অন্যরা জোট করলে কি তাতেও কি আপনাদের আপত্তি, মানে এটা কি তারা বলছেন যে আপনারা অন্যরা জোট করতে পারছেন না, তারা বসতে পারছেন না? আমি বলি যে জুনায়েদ সাকি ভাই যে কথাগুলো বললেন, মানে সরকারের মানে বিষয়গুলো নিয়ে এবং বিরোধী দলের বিষয়গুলো নিয়ে, মানে বিএনপির বিষয়গুলো নিয়ে, তাতে আমার কাছে যতটুকু প্রতীয়মান হইল যে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার দেশ পরিচালনার সবচেয়ে ম্যাচিউরড একটা শক্তি, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে। তো এইরকম একটা ম্যাচিউরড যারা বিরোধী দলকে ম্যানেজ করতে, মানে মোকাবেলা করতে পারে, অন্যান্য যেমন সাকিব ভাই বলতেছে ইস্যুর ঠেলায় তারা ক্লান্ত হয়ে গেছে, একটা এরকম একটা রাজনৈতিক গোষ্ঠীকে ক্লান্ত করতে পারে, দলের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে পারে, আন্তর্জাতিক বিশ্বকে সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং দেশের এই যে রাজনৈতিক শান্তি অবস্থা রাখার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই ধরনের একটা ম্যাচিউরড রাজনৈতিক দলকেই তো জনগণ ভোট দিবে, এটাই স্বাভাবিক। আপনি জনগণের আপনার পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে,
মানুষ এখন কর্মসংস্থান আছে, মানুষের এখন আপনি দেখেন যে এত কিছু হয়ে যাচ্ছে। আপনি এই যে চালের দাম বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল, আমরা তো দেখলাম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনো প্ল্যাটফর্ম থেকে খেত মজুর বলে আগে তো একটুকু 1 টাকা বাড়লে সারা দেশের জেলা প্রশাসকের অফিস ঘেরা হতো যে চালের দাম বাড়লো কেন, সারের দাম বাড়লো কেন। এখন কিন্তু দেখেন চালের দাম হঠাৎ করে যে কোনো কারণে হোক বেড়ে গেল, যেটা যেহেতু এটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে আসতেছে যদিও, কিন্তু দেখেন মানুষের মধ্যে কোনো কিন্তু সেটা প্রতিক্রিয়া নেই, মানুষ কিন্তু ভালো আছে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে এইবারকার মতো যে ঈদ উল ফিতর যেটা উদযাপন হলো, এত আনন্দ ঘন পরিবেশে কখনো ঈদ উল ফিতর হয় নাই। তাহলে এই আনন্দ মানুষের কোথা থেকে আসে? মানুষ যদি কষ্টে থাকবে, এই যে বললেন যে সমস্যা ছিল, হাওড়ে তো সমস্যা, এটা তো প্রাকৃতিক না, প্রাকৃতিক যুদ্ধ করা যায় না তো। আপনি হাওড়ের মানুষ পানিবন্দী হয়েছে, সেখানে তো মানুষ হাসবে না, সেখানে তো তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করবে। পাহাড় ধসে পড়ে গেছে, সেখানে যুদ্ধ হচ্ছে। আপনার ঘূর্ণিঝড়ে সেখানে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তো ঠিকই আছে। আমি যে এর বাইরের কথাটা বলি, যেমন বলেন যে আপনার বললেন যে কি সুন্দরবনে রামপালের কথা বলে 95% মানুষ হচ্ছে তাদের পক্ষে। আবার তিনিই বললেন যে দেখেন আমরা কিন্তু নির্বাচন করার মতো দলের অবস্থা তৈরি করতে পারিনি। আবার 95% মানুষের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। যে এই যে বিষয়গুলো রাজনৈতিক বক্তব্য দিয়ে যেটা দিলেন উনি, তাতে তো মনে হলো যে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আওয়ামী লীগেরই ক্ষমতা থাকা দরকার। কাজে এটাই হচ্ছে বিষয়। আর আপনি যেটা বললেন যে জোট করতে বাধা দিচ্ছে, জোটের ব্যাপার, দেখেন আমরা জোটের ব্যাপারে কথা কোনো বাধা দেই নাই। গত পরশুদিনকে মনে হয় আসম আব্দুবের বাসায় যেটা আপনি বলতে যাচ্ছেন আর কি, সেটা হচ্ছে যে সেখানে গিয়েছিল আপনার বি চৌধুরী মোয়াজ্জেম আলাল ভাই খুব সুন্দর করে বললেন যে মহামান্য সাবেক রাষ্ট্রপতি, কিন্তু সে রাষ্ট্রপতির চেয়ার থেকে ছাড়ার পরে আমরা রেল লাইন দিয়ে তাকে কিন্তু দৌড়ে, তখন কিন্তু বিএনপি ক্ষমতা ছিল, তখন কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কিন্তু মান সম্মান দেখা হয়নি। যে বি চৌধুরী যখন রেল লাইন দিয়ে দৌড়াইলো তখন কিন্তু বিএনপি বলে নাই যে উনি মহামান্য রাষ্ট্রপতি। এজন্য আপনারা অপমান করেন না, মহামান্য রাষ্ট্রপতি আমরা অপমান করি নাই। আপনি আসতেছে এই প্রসঙ্গে, আপনার হচ্ছে এই যে আপনার সেখানে হলো, আপনি দেখেন গত কয়েকদিন আগে ফরাদ মাজার হঠাৎ করেই আপনার পাওয়া গেল না। সম্পূর্ণ রাজনৈতিক দল সব বিভিন্ন জায়গাতে আমরাও করেছি যে এরকম একজন মানুষ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল, কোথায় গেল, গুম হয়ে গেল, অমুক হয়ে গেল। এখন এই যে বিষয়টা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা দায়িত্ব আছে, আমি তো মনে করি সেই দায়িত্বটা পালন করেছে, যে সেখানে গেছে। আমি তো শুনি না যেখানে হামলা হয়েছে। এখন রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর জন্য যেমন পুলিশের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে হামলা হয়েছে, করতে দেওয়া হয়নি। আমি তো পত্রিকায় যেটা দেখলাম রাত্রে 11:30টার সময় বাসা থেকে বেরিয়ে এসেছে, অথচ গেছে সন্ধ্যার পরে। আবার কয়েকজনকে দেখলেন ঢোকার সময় মুখ লুকাচ্ছে, টেলিভিশনে দেখেছি আমি। যদি আপনি একটা এরকম একটা সুন্দর ইয়েতে যাবেন, তাহলে টেলিভিশন গেছে, আপনারা গণ্যমান্য ব্যক্তি, আপনারা একটা বাসায় যাচ্ছেন, রাজনৈতিক দলের নেতার বাসায়, সেখানে আপনার হাত দিয়ে মুখ লুকানো তো কিছু নেই আছে। আমি যখন সময় টিভিতে আসি, আমাকে ক্যামেরা ধরে, আমি তো সারা মুখ লুকাবো না, তা মুখ লুকাচ্ছে। কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব দিকে নজরদারি রাখতে হয়, কারণ ওইখানেও যদি একটা ইনসিডেন্ট ঘটে যেত তাহলে কিন্তু পরের দিন বলতো যে আসম আব্দুর রবের মতো এরকম একজন মুক্তিযোদ্ধা পুলিশ নিরাপত্তা দিতে গিয়েছে, সেটা আপনি বলছেন, পরের দিনই বলতো যে এই ঘটনাটা। মানে আপনি বলতে যাচ্ছেন যে ওই সভাকে নিরাপত্তা দিতে পুলিশ, আমার কাছে মনে হয়, কারণ এরকম কোনো ঘটনা ঘটে নাই যেটা আমি পুলিশের উপর ব্লেম দিতে পারি, এরকম কোনো ঘটনা ঘটে নেই। কাজেই জোট করার ক্ষেত্রে বাধ্য, ওনারা ছিল 4 দলীয় জোট, সেখানে কিন্তু এখন বাড়তে 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 20 দলীয় হয়ে গেছে, আরো কেন বেশি হয়ে গেছে মনে হয়, 20 দলীয় হয়ে গেছে। আমরা তো বাধা দিইনি, 20 দলীয় হয়ে গেছে। আমরা জোটের আমরা ওনাদের রাজনীতি ওনাদের কাছে, আমরা যে রাজনীতি, আমরা যেটা বলেছি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশের উন্নয়ন এবং অগ্রগতি, এবং অগ্রগতি হচ্ছে বলেই দেশের সর্বক্ষেত্রে এত প্রতিবন্ধকতার মধ্যে আমরা কিন্তু তৃতীয় বিশ্বের দেশ আছি। অনেক আমাদের পরে আন্তর্জাতিক অনেকেই আছে, রাষ্ট্র আছে যারা আমাদের দিকে দৃষ্টি আছে। আমরা জোর করে আইএস ঢোকানোর চেষ্টা করা হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে, অলি আর্টিজান হলো, শোলাকিয়া হলো, এগুলো অনেক ঘটনা হচ্ছে। তারপরে আপনার হাই কমিশনারের উপরে হামলা হয়েছে, কত কি হয়েছে। এই দেশের উপর একটা লক্ষ্য আছে, কারণ আমাদের দেশে তো একটা অত্যন্ত একটা শান্তিপূর্ণ একটা দেশ। গত কয়েকদিন আগে একটা আন্তর্জাতিক কি জরিপে দেখলাম যে সুখী দেশের মধ্যে বাংলাদেশ একটা জায়গা করে নিয়েছে। তো সুখ না থাকলে সুখী হয় কেমনে?
রাইট। হ্যাঁ, জি আলাল ভাই, আমি না। যেটা জানতে চাই সেটা আমরা এখানে- জোটে আপনাদের এখন যে জোট, সেই জোটে আমরা যেটা গণমাধ্যমে দেখেছি যে 10টি দলের নিবন্ধন নেই, সেখানে তো জামাত এখনো আছে। তো জামাত প্রশ্নে আপনারা আসলে কি ভাবছেন না ঠিক আগামী আছে, নির্বাচন? ঠিক আছে, আমি আসছি ওই প্রসঙ্গে। তবে এই যে খালিদ ভাই যে অ্যাটিচিউডটা, মানে যেভাবে প্রকাশ ভঙ্গিটা উনি করলেন, এইখানটাই তো হচ্ছে আমাদের আপত্তি। আমাদের আপত্তি, জোনায়েদ সাকিজের আপত্তি, এবং কোন জায়গাটায়? বাংলাদেশের বেশিরভাগ মানুষের আপত্তি। বলছি আমি কোন জায়গাটায়, সেটা হলো কোনো ব্যাপার যখন থাকে আন্ডার ইনভেস্টিগেশন, সেটা নিয়ে তো কারো কথা বলা উচিত না। আমরা দেখেছি সাগররুনি হত্যাকাণ্ড হওয়ার পরেই বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে, আজ অবধি হয়নি। 49 বার এখন পর্যন্ত সময় নেওয়া হয়েছে আদালত থেকে, র্যাবকে দায়িত্ব দেওয়ার পরেও। আপনার তনু হত্যাকাণ্ড হয়নি, অনেক কথাবার্তা বলা হয়েছে যে না। আপনার মৃত্যু হত্যাকাণ্ড, এবং আপনি দেখেন যখন সিলেটের এমসি কলেজে আগুন দিয়ে 100 বছরের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে ভাষ্য দেওয়া হলো জামাত শিবির এটা করেছে, ভিডিওতে দেখা গেল ছাত্রলীগ এটা করেছে। এরকম অনেক ঘটনা আছে যেগুলো সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়। ফরহাদ মাজারের ব্যাপারটা তদন্তাধীন, সে জায়গায় আইজি সাহেব এটা বলা মানে হচ্ছে তদন্তকে প্রভাবিত করা, কারণ তদন্ত তো করবে তার অধীনস্থ সংস্থা। এইভাবে আওয়ামী লীগ প্রত্যেকটা উনি তো ব্যাপারে বলছেন যে উনি তদন্তেরই একটা অংশ বলছেন। না, তদন্তের অংশ উনি বলতে পারেন না, আইনগতভাবে পারেন না। যেমন পারেন না, আমি বলি, খালিদ ভাই এখানে আছেন সংসদ সদস্য, আপনার রুলস অফ প্রসিডিউর যেটা পার্লামেন্টের, সেখানে 53, 63 এবং 133 ধারায় পরিষ্কার বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংসদে আলোচনা করা যাবে না। ওনারা আলোচনা করেছেন না, দীর্ঘ সময় আলোচনা করে যাচ্ছে, তাই বলেছেন। তো এই যে নিজেরা যখন আইন ভঙ্গ করেন তখন সেইটা নিয়ে কথা নাই, অন্যের ব্যাপারটা হলেই সেটাকে প্রভাবিত করে অন্যদিকে ফেরানোর চেষ্টা করা হয়। এইটা ঠিক না, এই অ্যাটিটিউডটা ঠিক না শাসক দলের পক্ষ থেকে। আর আপনি যেটা বলেছেন যে ওই যে পার ক্যাপিটা ইনকামের কথা বলেছে, জিডিপির কথা বলেছে, এগুলো মানুষ বোঝে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা টেকসই উন্নয়ন, উন্নয়নের কথা বলে তো শুধু বাজেট বাড়ানো হচ্ছে। 8,000 কোটির টাকাটা 30,000 কোটি টাকা, 800 কোটির টাকা 800 কোটির টাকাটা গিয়ে 2,000 কোটি টাকা, এই তো আমরা দেখতেছি বিলম্ব হচ্ছে এবং বাজেট বাড়ছে সেখানে। আজকে দেখলাম কুইক রেন্টাল পাওয়ারগুলির ওখান থেকে রেন্টাল পাওয়ার এস্টাবলিশ না করেই সেখান থেকে সরকারের যে সুবিধা, এখন অবধি সেখানে নিয়েছে প্রায় 50,000 কোটি টাকার উপর এখন পর্যন্ত তারা সুবিধা নিয়ে নিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো তো উন্নয়নের লক্ষণ বহন করে না। এসডিজির বজন, ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের যে সর্বশেষ তথ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়নের, সেই টেকসই উন্নয়নে বাংলাদেশ 2 ধাপ পিছিয়েছে। এবং তার চেয়েও দুঃখজনক হলো, উন্নয়নের কথা ওনারা বলেন, কাজ কিছু হয়েছে এটা ঠিক, কিন্তু সেই টেকসই উন্নয়নের দিক থেকে এমনভাবে পিছিয়েছে যে দক্ষিণ এশিয়ায় আমাদের পরে হলো শুধু আফগানিস্তান এবং পাকিস্তান। আমরা নেপাল ভুটানের চেয়েও পেছনে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এমডিজি কিন্তু ভিন্ন জিনিস, এসডিজি ভিন্ন জিনিস। এজন্য আমি বললাম টেকসই উন্নয়ন, কারণ মানুষ ওই পার ক্যাপিটা ইনকাম ওইটা বোঝে না। মানুষ বোঝে চালের দাম কত, মানুষ বোঝে রিলিফের 3170 বস্তা চাল পাওয়া যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতির ওয়ারহাউসে, আর তারা গিয়ে রিলিফ পান না। মানুষ বোঝে এইগুলো। তো সেই জায়গায় এই যে অব্যবস্থাপনা, সুশাসন, এইটা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। শুধু উন্নয়ন দিয়ে মানুষের মন কাড়া যায় না। আপনি একজনকে সারাক্ষণ পেটাবেন, কথা বলতে দেবেন না, অত্যাচার করবেন, আর তাকে প্লেটে করে ভাত দিয়ে দিবেন, ওই ভাত কিন্তু তার মুখ থেকে যায় না। এই জিনিসটা মনে রাখতে হবে। সুশাসনের ক্ষেত্রে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে। আর জোটের প্রসঙ্গে আপনি যেটা বলেছেন, সেই জোটের আগে একটি কথা আমি মাঝখানে যোগ করে নিতে চাই ছোট্ট 10 সেকেন্ডে। জাতিসংঘের মানবাধিকার সনদ, যেহেতু জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ বাংলাদেশ, এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল এখন বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, সে তুলনায় তো বিএনপি অনেক তরুণ তাদের তুলনায় বয়সে। জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরে বাংলাদেশ করেছে, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে শুধু বিধি অনুসারে নির্বাচন অনুষ্ঠান করা এবং ফলাফল ঘোষণা করা, এটাকে সুষ্ঠু নির্বাচন বলে না। সুষ্ঠু নির্বাচনের মূল শর্ত হচ্ছে সেই নির্বাচন যে নির্বাচনে হেরে যাওয়া দল এবং প্রার্থীরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহী থাকে। এখন পর্যন্ত কি সে উৎসাহটা তৈরি করতে পেরেছে আওয়ামী লীগ, সে পরিবেশ দিতে পেরেছে? এই প্রশ্নটা আমার থাকলো। আর জোটের প্রসঙ্গে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জোট তো আওয়ামী লীগের সঙ্গে সাইলেন্ট জোট হয়ে রয়েছে হেফাজতের সঙ্গে। আমরা জলিল সাহেব যখন সাধারণ সম্পাদক ছিল তখন দেখেছি ধর্মনিরপেক্ষতার নামে গলা ফাটিয়ে চিৎকার করা আওয়ামী লীগ,
5 দফা চুক্তি করেছিল তো আপনাদের সাথেই ছিল। খেলাফত মজলিসের সঙ্গে, সেটা বলবে উনি যখন আসবে, বা আপনি যদি ওনার পক্ষ নেন আপনি বলবেন পরে। সেটা হচ্ছে যে মানে হেফাজত তো আপনাদের সাথেই ছিল, হেফাজত কারোর সঙ্গে ছিল না, হেফাজত সবসময় আপনারা সাপোর্ট দিয়েছিলেন, আমরা সাপোর্ট দিয়েছি, দ্যাট ইজ ট্রু। আপনারা যাদেরকে সাপোর্ট দিলেন তারা চলে গেল হচ্ছে না, আমি চলে গেছে, আমি চলে গেছে বলিনি তো। সেই ক্ষেত্রেও কি আপনাদের মানে আমি চলে গেছে তো বলিনি, আমি বললাম যে সেইখানেও তাদের একটা লিয়াজ আছে, সেইখানেও তাদের লিয়াজ আছে, আমাদের সঙ্গে সফল হয়েছে, ডেফিনেটলি আওয়ামী লীগ সফল হয়েছে। আওয়ামী লীগ জলিল সাহেবের সময় খেলাফত মজলিসের সঙ্গে 5 দফা চুক্তি করেছিল, সেখানে এমন কথাও ছিল ধর্মনিরপেক্ষতার আওয়ামী লীগের যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না এবং ফতোয়া দিতে পারবে হুজুররা, ইতিহাস কিন্তু আমরা অল্প ফতোয়া সময়ে দিতে শেষ করতে পারবে। পারবো না। এই স্ববিরোধী চরিত্রের মধ্য থেকে জোট বাড়ানো না বাড়ানো কিংবা গোপনে লিয়াজ রাখা, এই সুযোগটা তো তাদের বেশি, আমাদের তো অতটা নাই। আমরা তো বসতে গেলে রবের বাসার মতো পিটিয়ে সেখান থেকে বা বাধা দিয়ে। আমি শুধু জানি জামাত কি থাকছে আপনাদের সাথে, নাকি আপনারা জামাত ত্যাগ করবেন? না, জামাত কারোর সঙ্গে থাকছে না, আপনাদের সাথে থাকছে জামাত কারোর সঙ্গে থাকছে না। জামাতের সর্বশেষ স্ট্যান্ড যেটা, তারা ইন্ডিভিজুয়াল নির্বাচন করবে, যতটুকু আমি জানি তারা ইন্ডিভিজুয়াল নির্বাচন করবে, ইন্ডিভিজুয়াল মার্কায়। তবে এমনটা হতে পারে যে বিএনপির প্রার্থীরা যেখানে থাকবে সেখানে জামাত হয়তো কনসিডার করবে, স্বতন্ত্র নির্বাচন করবে তারা। স্বতন্ত্র নির্বাচন করতে তো নিবন্ধন লাগে না, সেখানে হয়তো বিএনপিকে তারা সাপোর্ট আমি দেবে। একটা প্রশ্ন নিয়ে আসি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শাহাবুদ্দিন খুলনা থেকে বলছি। জি, খালিদ মাহমুদ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করবো। একটা হচ্ছে যে উনি যে বললেন যে অনেক বেশি চালের দাম বাড়ার পরেও মানুষ কোনো প্রতিবাদ করতেছে না, আর আগে ডিসি অফিস বিভিন্ন অফিস ঘেরাও করতো। আসলে বাস্তবতাটা এমন কি না যে প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না, কিংবা প্রতিবাদ করতে যে মার খাওয়ার ভয় আছে যে কারণে মানুষ প্রতিবাদ করতেছে না? এক। দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে সমস্ত বিরোধী দল বারবার ভাবে যেটা বলতে চাচ্ছে যে কোন সহায়ক সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, আপনারা এটা গুরুত্ব না দিয়ে একই দৃষ্টিতে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছেন যে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে আমরা সাংবিধানিকভাবে এই আইন পাস করেছেন তো আপনাদের এই 5 জনের বিতর্কিত নির্বাচনের সংসদে। তাইলে আপনারা কেন একটা নিরপেক্ষ খেলায় নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করতে এত বেশি ভয় পাচ্ছেন? ধন্যবাদ। আমার প্রশ্নটার উত্তর দিলাম। জি, আমি সাকিব ভাইয়ের কাছ থেকে আসবো নাকি আপনাকে বলে দিই? সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে, মানুষ ভালো আছে। যেটা হচ্ছে মানুষ, সরকার যেটা বলেছিল যে এই যে চালের দামটা বেড়ে গেছে এটা হচ্ছে সাময়িক, এবং সরকার ইতিমধ্যে সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং নিয়ন্ত্রণে চলে আসছে। সেই জন্য জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পেরেছিল, এবং সেই কারণেই অনেক রাজনৈতিক দল অনেক কিছু চেষ্টা করেছে। প্রত্যেকদিন ইফতারকে সামনে রেখে এই বিষয়ে অনেক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু জনগণ সেখানে সাড়া দেয়নি। আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি। আর 2 নম্বর কথা হচ্ছে যে সাংবিধানিকভাবে বাংলাদেশের যেটা ব্যবস্থা আছে আমরা সেই ব্যবস্থার কথাই বলেছি। এখন নতুন করে এই ধরনের মানে নতুন 5 জানুয়ারি নির্বাচনে সেগুলো আমি তত্ত্বাবধায়ক সরকার, আবার 5 বছর পর সহায়ক সরকার, এই নির্বাচন চলে যাওয়ার পর বলবেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের বারবার রাজনৈতিক ইস্যু তৈরি করে তো বাংলাদেশকে পিছিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ কি একটা শাসনতান্ত্রিক, যেই দেশ মাত্র যুদ্ধের 1 বছরের মধ্যে শাসনতন্ত্র উপহার দিয়েছে, সেই দেশের শাসনতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে না, থাকবে কোথায়? আমরা সেটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছি। কাজেই নির্বাচনে যদি আওয়ামী লীগ বর্তমান সরকার ক্ষমতায় থেকে যদি ব্যাপক কারচুপি করে, সেটার জন্য জনগণ আছে। আমরা অতীতে অনেকেই দেখেছি। আর 88 নির্বাচনে এরশাদ সাহেব টিকতে পারে নাই, 15ই ফেব্রুয়ারি নির্বাচনে হচ্ছে বেগম খালেদা জিয়া টিকতে পারে না, জনগণের রসানলে পড়ে তাকে সরে যেতে হয়েছে। আমরা যদি সেই ধরনের জনগণের চিন্তা চেতনা বা জনগণের বিরুদ্ধ মনোভাব নিয়ে যদি আমরা দেশ পরিচালনা, জনগণ আমাদের পিছনে দাঁড়াতো কই? 93 দিন অবরোধ দিয়েও তো এই সরকারকে হটানো যায় নাই, এবং এত মানুষ হত্যা করতে মানুষ হটানো যায়নি। কাজেই আমাদের প্রতি জনগণের আস্থা আছে। কারণ এই দেশে মুক্তিযুদ্ধের সময় কিন্তু বিরোধী পক্ষ ছিল, রাজাকার আলবদর আলসাম ছিল, এখনো সেটা থাকবে, এই টুকটাক থাকবে। উত্তর হয়ে গেছে। আমরা সেই রাইট পজিশনেই আছি। কোনো জোট করার পরিকল্পনা করছেন নাকি? আসছি আমি সেটার মধ্যে। তার মধ্যে একটু খালিদ ভাইয়ের কয়েকটা কথাকে একটু অবলীলাক্রমে তিনি বলে গেলেন যে অবলীলাক্রমে বলে গেলেন যে আসম আব্দুর রবের বাসায় যে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দের একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতে যারা গিয়েছিলেন তারা সেখানে পুলিশি
আসলে বাধার সম্মুখীন হলেন। পুলিশ সরাসরি তাদেরকে বলেছে, সংবাদপত্রের রিপোর্ট এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সাথে আমি ফোনে কথা বলে জেনেছি যে তাদেরকে পুলিশ অফিসার এখানে এসে বলেছেন আপনারা এখানে কোনো সভা করতে পারবেন না, একাধিকবার। এবং তারা ওখানে বলেছেন যে আমরা আমাদের ড্রয়িং রুমে, আমরা বাসায় আমি গেস্ট দাওয়াত করেছি, তারা এসে চা খাচ্ছে, ওখানে সভা করতে পারবেন না। তো পুলিশ তো এখন মানুষের বাড়ি বাড়ি হানা দিচ্ছে, কার বাড়িতে কে যেতে পারবে সেটাও আসলে নিয়ন্ত্রণ করছে। এখন এই নিয়ন্ত্রণ করার পর উনি বলবেন যে এটা আসলে পুলিশের নামে একটা কথা বলে নিজেদের যদি বাড়ি বাড়ি অবলীলাক্রমে, তাহলে তো মানুষ নিরাপদ বোধ করবে। না, পুলিশ তো নিরাপত্তার সবসময় প্রতীক নয়। বাংলাদেশে পুলিশ যে সবসময় নিরাপত্তার প্রতীক হিসেবে থাকে তা না, পুলিশের উপস্থিতি মানুষের ভীতির কারণ হয় অনেক সময়। সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে যখন পুলিশের উপস্থিতিতে একটা সভা করা যায় না, পুলিশ এসে সভা করতে মানা করে, তখন বোঝা যাচ্ছে যে আসলে এই কথাটা যে উনি আবার অবলীলাক্রমে ডিফেন্ড করছেন টেলিভিশনে এসে, এটা থেকে বোঝা যায় যে তারা আসলে জনগণের শক্তি কিংবা জনগণের মতামতের উপর নির্ভরশীল নন। এই কথাটাই আমি বলতে চাচ্ছি। অর্থাৎ জনগণ এর দ্বারা কি মনে করবেন এটার উপর যদি ওনার সামান্য তোয়াক্কা থাকতো তাহলে উনি সম্ভবত এইভাবে ডিফেন্ড করতেন না। এই জায়গাটা তৈরি হয়েছে এবং যে কারণে একজন দর্শকও বললেন যে চালের দাম বেড়ে গেল, কিন্তু আসলে তো মানুষ প্রতিবাদ করবে। মানুষ প্রতিবাদ করার ক্ষেত্রে আসলে এই দুইটা জায়গা তৈরি হয়েছে যে প্রতিবাদ করে কিছু হয় না, এবং আওয়ামী লীগ এখন এমন ক্ষমতার জায়গা কেন্দ্রীভূত করেছে যে তারা মানুষের মধ্যে এই জায়গাটা সৃষ্টি করছে, প্রতিবাদ করে লাভ নেই, আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো। এবং মারে জেলখানায় দুই হচ্ছে মেরে ইয়ে করব। কারণ একটা সামান্য মিছিল করার পরে আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে কিভাবে আমাদের মানে কবি আরিফ বুলবুল সহ শাহীন বাবলু সহ তাদের দেখেছে, এখন এইটা আমরা দেখেছি। এখন আসুন যে এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম যে ইস্যুর ঠেলায় আমরা মানে যে ক্লান্ত হয়ে যাচ্ছি, উনি এই কথাটা বলেছেন। এইটা আসলে এটা কি মানে একটা গণতান্ত্রিক সরকার থাকলে সরকারের সবকিছুতে মানে খুব ভালো নিয়ন্ত্রণ আছে না, সরকার একটা প্রবল মানে কি বলবো যেটা প্রায় ফ্যাসিবাদী কায়দায় তার রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র সরকার দল একাকার হয়ে গিয়ে তারা যেভাবে পুরো জিনিসটার উপর নিয়ন্ত্রণ কায়েম করেছেন, এর ফলে জনগণ ক্ষমতাহীন হয়েছে। সমস্ত রাজনৈতিক অধিকারগুলো এখানে নারুণভাবে খর্ব হয়েছে, সংকুচিত হয়ে গেছে। সেইটার আপাত সুবিধা তারা ভোগ করছেন। এটা চিরস্থায়ী বন্দোবস্ত না, এটা আওয়ামী লীগের জন্য সুখকর না। এটাই আমি শুধু আরেকটা কথা বলে শেষ করি যে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন জোট মানে হবে কি হবে না। আমরা তো শুরুতেই বললাম যে আমরা আমাদের এখনকার চেষ্টাটিকে আমরা চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ একটা স্বৈরতন্ত্র চালাবে, তার অ্যান্টি ইনকামবেন্সি কিংবা সরকার বিরোধী ক্ষোভ বিএনপির পকেটে যাবে। বিএনপি জনগণের স্বার্থ প্রতিনিধিত্ব করতে পারুক আর না পারুক বিএনপির পকেটে চলে যাচ্ছে। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল তার মানে ক্ষোভগুলো সব আওয়ামী লীগের পকেটে গিয়েছিল। এই যে মানে বৃত্ত, এই বৃত্তকে আমাদের ভাঙার জন্যই আমরা জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি এবং সেটার অংশ হিসেবেই জনগণের স্বার্থের পক্ষে যারা কাজ করছেন, এটা কেবল মুখের কথা নয়। আমরা আবারও বললাম সিস্টেমিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে কর্মসূচি, এই যে উনি একজন এমপি, সংবিধানের ৭০ ধারা থাকলে এক কথা শেষ করি ১-১০ মিনিট, উনি একজন এমপি, জনগণের ১০ সেকেন্ড শেষ করি, সংবিধানের ৭০ ধারা থাকলে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, যে কনস্টিটিউয়েন্সির দ্বারা নির্বাচিত হয়েছেন তার পক্ষে কিন্তু উনি ওখানে ভোট দিতে পারেন না। তাহলে এইভাবে গণতান্ত্রিক কাঠামো রেখে সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে আমরা ৩-৪ মিনিট আছে। আমি শেষ যেই প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা নির্বাচনের আগেই দেখি কোনো কোনো ইস্যু খুব সামনে দাঁড়ায় এবং সেই ইস্যুটা হচ্ছে ভোটারদের মতামত নির্ধারণে ভূমিকা রাখে। যেমন আমরা এই গত নির্বাচনের আগের নির্বাচনে যেটি দেখেছি যে তরুণ প্রজন্মের উপরে বিশাল প্রভাব রেখেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন সেটা তাদের উপরে বিশাল একটা ভূমিকা রেখেছে তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে। আপনারা কি মনে করেন সামনে যে নির্বাচন আসছে তাতে কোন ইস্যুটা সাধারণ মানুষকে তাদের মতামত নির্ধারণে ভূমিকা রাখবে? খুব সংক্ষেপে, আমাদের হাতে খুব বেশি সময়। এটা তো মানুষ তরুণ প্রজন্মরা সবসময় নজর রাখতেছে, প্রত্যেকটা দলের উপরে নজর আছে, আমরা হোমওয়ার্কের কথা বলছি, নজর রাখতেছে তারা, সেই আমাদের কর্মকাণ্ডগুলো দেখে হবে। এখন দেখেন টক শোতে বসে কে বন্যা দুর্গত মানুষের কথা বলতেছে আর কে বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, এটাও মানুষ দেখতেছে। আমাদের তো টক শো গুলো বা টেলিভিশন চ্যানেলগুলো রাজনৈতিক নেতাদের দলগুলোকে কিছুটা অলস করে দিচ্ছে। এই যে আমাদের বন্যা হচ্ছে, কোন রাজনৈতিক দলের নেতারা কিন্তু, আমরা যারা টক শোতে কথা বলি কেউ আমরা যাচ্ছি না বন্যার্থীদের পাশে, আমরা এখানে বসে একদম ভুল কথা, ভুল তথ্য না, আমি যা দিচ্ছি আমি যেটা জানি সেটা আসলেই সময় না, আমরা ওনাদের কাছ থেকে শুনবো কোন ইস্যুটা বড় হয়ে দাঁড়াবে। দেখবে যে জনগণের প্রতি কারা আন্তরিক আছে, কারা দায়িত্ববোধের পরিচয় দেয়,
নতুন ভোটাররা, নতুন প্রজন্ম সেটাই দেখবে। আমার মনে হয় ভোটে এইটাই ফ্যাক্টর। না, আমার এখানে একটু ভিন্ন বক্তব্য আছে। এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ সুশাসন দিতে সক্ষম কিনা সেটা দেখার অপেক্ষা করবে তরুণ প্রজন্ম, কারণ 72-75 তারা শুনেছে, এই আমলটা তারা দেখেছে। এক। দুই হচ্ছে যে, আমি খুব সংক্ষেপে কিন্তু বলছি, দুই হচ্ছে যে অর্থনৈতিক একটা ধস নামার একটা আশঙ্কা আমরা করছি সারা বাংলাদেশের একটু যারা চিন্তাশীল মানুষ তারা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ জিএসপির যে তালিকা হয়েছে সেখানেও বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়নি। ইউরোপীয় ইউনিয়ন গত পরশুদিন কেবল সিদ্ধান্ত নিয়েছে জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট না করলে সমস্ত বাংলাদেশে কি তারা ফেরত পাঠিয়ে দেবে। মধ্যপ্রাচ্য থেকে 10 লাখ প্রবাসী শ্রমিক ফেরত আসছে না, এটাও তো ইস্যু। শ্রমিক ফেরত আসছে, রেমিটেন্স আয় কমে গেছে, আপনার রপ্তানি আয় কমেছে, 15% ভ্যাট বাতিল হয়েছে। এর মধ্যে বন্যা, চিকুনগুনিয়া এইসব মিলে যে জিনিসটি হয়েছে, রেমিটেন্স কমে গেছে, এটা সরকারের স্বীকৃত সব জিনিসগুলো। অর্থনৈতিক একটা অব্যবস্থাপনার মধ্যে যাতে না পড়ে সেইটার জন্য আমরা চিন্তা করছি, এবং মানুষ প্রত্যাশা করছে যে আওয়ামী লীগ এই ব্যাপারে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসুক, যে এই বিশেষ করে অর্থনৈতিক সংকটের আশঙ্কাটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়। সাকিব ভাই, কোন ইস্যুটা সামনে আসবে? আপনি কি গ্যারান্টি দিতে পারেন মানুষ ভোট দিতে পারে? যদি মানুষ ভোট দিতে পারে তাহলে অবশ্যই এই যে ব্যাংক লোপাট থেকে শুরু করে যে লুটপাট তন্ত্র কায়েম আছে, যে গণবিরোধী রাজনীতিটা আছে তার বিরুদ্ধে, এবং জনগণকে ক্ষমতাহীন করার যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে এই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চলে এসছে, আমরা মনে করি যে এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ নতুন করে সংগঠিত হবে যদি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার অধিকার পায়। এবং সেই রাজনৈতিক শক্তিটাই আমরা গড়ে তোলার চেষ্টা করছি, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার। মানে সেখানে আপনি ইস্যু কোনটাকে বলছেন, মানে কোন বিষয়টা তারা মানে তাদের আপনার এই সামগ্রিক গণবিরোধী অপশাসন, দুঃশাসন পালাক্রমে চলছে, তার বিরুদ্ধে নতুন নির্বাচনে এই যে যারা সমালোচক আছে, সমালোচকদের একটা উচিত জবাব দিবে ভোটের মাধ্যমে। তবে চূড়ান্ত কথা বলার জন্য এখনো আছে। খালিদ ভাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা দলকে কনভিন্স করুন যে আপনারা একটা ভোট দিন, যে ভোটে মানুষ ভোট দিতে পারে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক।